গুড মর্নিং, শুভ সকাল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো এবং সুস্থ আছো। সৃষ্টিকর্তা সবাইকে ভালো রাখুন, এটি আমাদের প্রত্যাশা। তো আমি রিপন স্যার আজকের নবম এবং দশম শ্রেণীর বাংলার প্রথম পত্র থেকে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় আমরা শিখতে যাচ্ছি, জানতে যাচ্ছি। তো সেটি হলো সাহিত্য কি, সাহিত্য এর রূপ কি, মানে চেহারা কি, এর কিছু রীতিনীতি বা নিয়ম কানুন আছে, সেগুলো সম্পর্কে আজকে জানবো। তোমরা একটা বিষয় জানো যে আমরা যখন একটু সাজুগুজু করি তখন কিন্তু আমাদেরকে সুন্দর লাগে। সাজহীনভাবে সবসময় সবাইকে দেখতে, কোনো কিছুই দেখতে ভালো লাগে না। তোমার রুমটাকে তুমি সাজিয়ে নিচ্ছ, পড়ার টেবিলটাকে সাজিয়ে নিচ্ছ, পড়ার টেবিলে কোথায় বই রাখবে, কোথায় কলম রাখবে, কোথায় খাতা রাখবে, তারও একটি নির্দিষ্ট বিধান আছে। সেটা মানুষই তৈরি করে নিয়েছে তার সৌন্দর্য বোধ থেকে। তো যেহেতু সব জিনিসেরই সৌন্দর্য বোধ থাকে এবং সেই সৌন্দর্য বোধে উপলব্ধ হয়ে তাকে যদি সাজানো হয় আরও সুন্দর লাগে। তো আমি এভাবে স্বাভাবিকভাবে যেরকমের আছি, সবসময় যদি এরকম থাকি তাহলে কিন্তু ভালো লাগে না, নতুনত্ব চাই। যখন বাজারে নতুন একটা ড্রেস আসে আমরা সেটা ক্রয় করে নেই, কারণ কি ওটা আমার সৌন্দর্যটাকে বাড়িয়ে তোলে। আর এই নতুনত্বর দরকার এজন্য যে পৃথিবীতে এর মূল্যায়ন আছে, এর আবেদন আছে। মানে সবাই করছে, আমি যদি না করি সেক্ষেত্রে আমি পেছনে চলে যাব। আর সব জিনিসেরই একটা আপগ্রেড হওয়া দরকার, মানে যে যেখানে আছে তার থেকে একটু উন্নত দিকে যেতে চায়। আমি যেভাবে পড়াচ্ছি, সবাই যেভাবে পড়ায়, আমি যদি একইভাবে পড়াই তাহলে তুমি আমার পড়া দেখতে চাইবে না বা শুনতে চাইবে না। কিন্তু আমি যদি একটু ব্যতিক্রম হই, একটু সাজিয়ে গুছিয়ে সুন্দর করে বলি বা পড়াটা তৈরি করে দিতে পারি, তাহলেই কিন্তু তুমি আমার পড়াটা দেখবে, শুনবে বা শিখতে চেষ্টা করবে। সাহিত্যের ব্যাপারটাও সেরকম। এখানে আমাদের টপিকসের নামই হলো সাহিত্যের রূপ ও রীতি। তো সাহিত্যের আবার রূপ বা চেহারা থাকে, হ্যাঁ আছে। চেহারাটা এরকমই, এই যে বুঝালাম যে সব জিনিসের একটা সৌন্দর্য বোধ আছে, সেই সৌন্দর্য বোধটাই হলো তার রূপ। তো সেই ক্ষেত্রে সাহিত্য তৈরির ক্ষেত্রেও বিশেষ বিশেষ কিছু নিয়ম কানুন, এই যে বললাম যে আমি যখন একটু আলাদাভাবে বা ব্যতিক্রমভাবে তোমাদের পড়াবো বা শেখাবো, তখন কিন্তু আমার ক্লাস করে মজা পাবে। দর্শনের মতো হলে আমি কিন্তু পিছনে চলে যাব, আমার চাহিদা বা ডিমান্ড বা আমার পপুলারিটি যেটাই হোক সেটা কিন্তু আর থাকবে না। সাহিত্যেরও ব্যাপারটা সেরকম। সাহিত্য তার চেহারা বা চেহারা দান করতে হয় তাকে। যেসব লেখকগণ খুব সুন্দর করে সাজিয়ে গুছিয়ে লিখতে পারেন, সেখানে ভাষা ব্যবহার করতে হয়, সুন্দর সুন্দর শব্দ ব্যবহার করতে হয়, বাক্যগুলোকে সুন্দর করে সাজাতে হয়। এগুলো সব কিছু সুন্দর করাই হলো এর রূপ আর রীতি কি। আর এই যে কাজগুলো করা, তার একটা নিয়ম কানুন আছে, সেই নিয়ম কানুন মেনে করতে হবে। যেমন আমরা সাধারণ যে কথা বলি আর কবিতা বা পদ্য যেগুলো, সেটা কিন্তু এক না। সেই সাধারণ কথাগুলো যখন ছন্দ, অলংকার, উৎপ্রেক্ষা, রূপক ইত্যাদি আকারে সাজিয়ে আমরা বলি বা লিখি, তখন কিন্তু সেটা হয়ে যায় কবিতা। আর এই জন্যই এই পাঠের নাম হলো সাহিত্যের রূপ ও রীতি। আর এই চমৎকার
পাঠটি আমাদের উপহার দিয়েছেন একজন, তার সবচেয়ে বড় পরিচয় হলো তিনি একজন ব্যাকরণবিদ। হায়াত মাহমুদের বাংলা ভাষা ও ব্যাকরণের উপরে লেখা আছে খুব ভালো মানের, এবং সাথে তিনি সাহিত্য রচনাও করেছেন। এটি একটি প্রবন্ধ। এটার মাধ্যমে আমরা জানতে পারবো যে কবিতা, নাটক, উপন্যাস, গল্প এগুলো কিভাবে রচিত হয় বা এর বৈশিষ্ট্যগুলো কি এ সম্পর্কে আমরা জেনে নিতে পারব। তাহলে সেই প্রাবন্ধিক লেখককে আমরা জানব, তার সংক্ষিপ্ত পরিচয় আমরা একটু জেনে নেই। তো তাহলে আমরা লেখক পরিচিতি থেকে জানি যে হায়াত মাহমুদ 2 জুলাই 1939 সালের পশ্চিমবঙ্গের হুগলি জেলার মৌরা গ্রামে জন্মগ্রহণ করেন। হুগলি জেলার মৌরা গ্রামে, ভারতের। বর্তমানে তিনি ঢাকা গ্যান্ডারিয়া অঞ্চলের স্থায়ী বাসিন্দা। ঢাকা গ্যান্ডারিয়া যে অঞ্চলটা আছে পুরান ঢাকায়, সেখানে। তার পিতা মোহাম্মদ শমশের আলী এবং মাতা আমিনা খাতুন। হায়াত মাহমুদ ঢাকার সেন্ট গ্রেগরিস হাই স্কুল থেকে 1956 সালে প্রবেশিক্ষা পরীক্ষায় উত্তীর্ণ হয়। এই আগেরকার দিনে ওই সময় প্রবেশিক্ষা নামে একটা পরীক্ষা ছিল, সেই পরীক্ষায় তিনি উত্তীর্ণ হন। 1958 সালে তৎকালীন কায়েদে আজম কলেজ, বর্তমানের নাম হলো সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজ থেকে উচ্চ মাধ্যমিক এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বাংলা বিষয়ে সম্মানসহ স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি, মানে বাংলায় অনার্স এবং মাস্টার্স ডিগ্রি লাভ করেন। পরে তিনি কলকাতার যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। কর্মজীবনে তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপনা শেষে অবসর জীবন যাপন করছেন। কবিতা, গল্প লেখা দিয়ে তার সাহিত্য জীবন শুরু হলেও পরবর্তী সময়ে গবেষণা ও প্রবন্ধ সাহিত্যে খ্যাতি লাভ করেন। আমাদের এটা কিন্তু যেটা পড়ছি এটা একটি প্রবন্ধ। তিনি অর্ধ শতাধিক গ্রন্থের রচয়িতা। তার উল্লেখযোগ্য গ্রন্থগুলো হলো স্বগত সংলাপ, প্রেম অপ্রেম নিয়ে বেঁচে আছি, এটা একটি কাব্যগ্রন্থ। রবীন্দ্রনাথ কিশোর জীবনী, নজরুল ইসলাম কিশোর জীবনী, প্রতিভার খেলা, নজরুল, বাঙালি বলিয়া লজ্জা নাই, বাংলা লেখার নিয়ম কানুন, খুব বিখ্যাত একটা বই, কিশোর বাংলা অভিধান ইত্যাদি। সাহিত্য ক্ষেত্রে তাৎপর্যপূর্ণ অবদানের জন্য তিনি বাংলা একাডেমি পুরস্কারে ভূষিত হন। তাহলে তিনি যথেষ্ট প্রতিভাবান সম্পন্ন একজন ব্যক্তি, যেহেতু আমরা আগেই জেনেছি 50টির মতো বই তার আছে, গ্রন্থ আছে প্রায়, তো অনেক লিখেছেন। আজকের পাঠটা তাহলে আমরা চলে যাই মূল পাঠে, সাহিত্যের রূপ ও রীতি, হায়াত মাহমুদ। সাহিত্যের বিশাল পরিধি একটি বিষয়। আমরা সামগ্রিকভাবে সাহিত্য বলি বটে, কিন্তু বিচারের সময় গদ্য, পদ্য কিংবা গল্প, উপন্যাস, কবিতা, নাটক ইত্যাদি স্বতন্ত্রভাবে ব্যাখ্যা বিশ্লেষণ করে হৃদয়ঙ্গম করি। সার্বিকভাবে সাহিত্যের রূপ বলতে আমরা সাহিত্যের বিভিন্ন শাখা বুঝে থাকি, যেমন কবিতা, মহাকাব্য, নাটক, কাব্যনাট্য, ছোট গল্প, উপন্যাস, রম্য রচনা ইত্যাদি। আর রীতি হলো ওই শাখাগুলো কিভাবে নির্মিত হয়েছে সে বিষয়ে পর্যবেক্ষণ ও আলোচনা। এরপরে আমরা আসবো কবিতা। ছন্দবদ্ধ ভাষায় অর্থাৎ পদ্যে যা লিখিত হয় তাকেই আমরা কবিতা বলে থাকি। এই গুরুত্বপূর্ণ বাক্যগুলো তোমাদেরকে দাগ দিয়ে রাখতে হবে বহু নির্বাচনী প্রশ্নের জন্য।
কবিতার প্রধান দুটি রূপভেদ হলো মহাকাব্য ও গীতি কবিতা। বাংলা ভাষায় মহাকাব্যের চূড়ান্ত সফল রূপ প্রকাশ করেছেন মাইকেল মধুসূদন দত্ত তার মেঘনাদ বধ কাব্যে। আমরা জানি এই পৃথিবীতে, জেনে নাও, মেঘনাদ বধ কাব্য রচিত হওয়ার আগ পর্যন্ত সমস্ত পৃথিবীতে চারটি মহাকাব্য বিদ্যমান ছিল। এর মধ্যে প্রায় 3000 বছর আগে, 3000 বছরেরও অধিক সময় আগে একজন লিখেছেন দুটি মহাকাব্য। সে কাব্য দুটির নাম হলো ইলিয়ড এবং ওডেসি। এবং আশ্চর্য বিষয়, সেই কবি ছিলেন অন্ধ। তাহলে একটু ভেবে দেখো কি তার ক্ষমতা, যে পৃথিবীতে তৎকালীন সময়ে 4টি মহাকাব্যের মধ্যে 2টি মহাকাব্য লিখেছেন তিনি, তাও তিনি আবার অন্ধ। কি তার প্রতিভার ক্ষমতা! তো সেই লেখকের নাম, কবির নাম মহাকবি হোমার বলা হয়, তাকে হোমার। এরপরে আর দুটো মহাকাব্য আছে, রামায়ণ এবং মহাভারত। তাহলে 4টি মহাকাব্য ছিল, রামায়ণ, মহাভারত, ইলিয়ড এবং ওডেসি। পঞ্চম মহাকাব্য লিখিত হয় বাংলা ভাষায় এবং সেটি লেখেন মাইকেল মধুসূদন দত্ত, আমাদের বাঙালি, যার নাম ছিল মেঘনাদ বধ কাব্য। এটি রামায়ণের একটি অংশ থেকে নেওয়া হয়েছিল। মেঘনাদকে কিভাবে হত্যা করা হয়েছে তা সেই কাহিনী নিয়ে এটি রচিত হয়েছিল। মহাকাব্য রচিত হয় যুদ্ধ বিগ্রহের কোনো কাহিনী অবলম্বন করে। ভারতবর্ষ উপমহাদেশের সর্বপ্রাচীন দুটি কাহিনী, একটি হলো রামায়ণ আর অন্যটি হলো মহাভারত। মহাভারত সম্পর্কে বলা হয়ে থাকে, যা নেই ভারতে তা নেই ভারতে। এখানে এটাও একটা ছন্দের মতো উৎপ্রেক্ষা অলঙ্কার। যা নেই ভারতে তা নেই ভারতে, কথার অর্থ কি? মহাভারত। এই মহাভারত বলতে কিন্তু এই ভারতবর্ষকে বুঝাচ্ছে না, ভারতের থেকেও অধিক এবং মহাকাল ব্যাপী যে গ্রন্থটি লেখা হয়েছে সেটি মূলত মহাভারত। এখানে একটি ভারতে বলতে মহাভারত, আর একটি ভারত হলো ভারতবর্ষ। আচ্ছা, এর অর্থ মহাভারত গ্রন্থে যা নেই তা ভারতবর্ষেও নেই, অর্থাৎ ভারতবর্ষে ঘটেনি বা ঘটতে পারে না। মহাভারত আয়তনে বিশাল, রামায়ণ তার তুলনায় ক্ষুদ্র। কাহিনী হলো পত্নী সীতাকে নিয়ে যুবরাজ রামচন্দ্রের বসবাস। তাদের অনুগামী হয় কনিষ্ঠ ভ্রাতা মানে ভাই লক্ষ্মণ। বনবাসে থাকার সময় লঙ্কা দ্বীপের রাজা রাবণ তার বোন সুপর্ণখার সম্মান রক্ষার জন্য সীতাকে হরণ করে রথে চড়িয়ে আকাশপথে উড়িয়ে নিয়ে গেলে লঙ্কায় তার বাগান বাড়িতে বন্দী করে রাখে। সীতাকে উদ্ধারের জন্য রাম ও রাবণের মধ্যে যে যুদ্ধ হয় সেটি রামায়ণ কথা। এখানে আমি একটু গুছিয়ে বলি সুন্দর করে, যে রাম ছিলেন অযোধ্যার রাজা দশরথ, তারই বড় ছেলে রাম। নিয়মমাফিক তিনি রাজা হয়েছিলেন। তার স্ত্রীর নাম ছিল সীতা। তো কোনো একটি শর্তের কারণে, মানে দেশপ্রেম এবং পিতার কথা ঠিক রাখার জন্য, এই দশরথ ওয়াদা করেছিলেন। এই দশরথের স্ত্রী ছিল 4 জন। তো সে এক স্ত্রীকে ওয়াদা করেছিলেন যে তার 2টি শর্ত পূরণ করবেন। এর কারণ ছিল তিনি একসময় অসুস্থ হয়েছিলেন, তার সেবা যত্ন করেছিল তার এক স্ত্রী। তো যখন রাম রাজা হতে যাচ্ছিল তখন সেই স্ত্রী দাবি করে বসে যে আমার ছেলে মানে ভরত
তাকে রাজা করতে হবে। তো সেই কৃতি সত্য পালনের জন্য এবং আরেকটা দাবি ছিল, আরেকটা শর্ত ছিল যে রামকে বনবাসে যেতে হবে। তো যেহেতু তার বাবা, রামের বাবা এই শর্ত বা ওয়াদা করেছিলেন, তিনি তার সেই শর্ত মানার জন্য অনুরোধ করলেন এবং তিনি তার ভাইকে রাজত্ব দিয়ে তিনি তার স্ত্রী সীতাকে নিয়ে বনবাসে চলে গেলেন এবং সাথে ছিল তার ছোট মায়ের, সৎ ছোট মায়ের ভাই লক্ষ্মণ। লক্ষ্মণ তাদেরকে খুব ভালোবাসতেন, তো লক্ষ্মণও গিয়েছিলেন। তো লক্ষ্মণ দেখতে অনেক সুন্দর ছিল। আর লঙ্কার রাজা ছিল রাবণ। রাবণ মূলত রাক্ষস বংশ। তার এক বোন ছিল, বোনের নাম ছিল সুপর্ণখা। তো সে লক্ষ্মণকে দেখে এবং তাকে পছন্দ হয়, তাকে বিয়ে করতে চেয়েছিল। তো লক্ষ্মণ সেটা মেনে নেয়নি, বরঞ্চ সে রাক্ষস বিদায় তার নাক কেটে দিয়েছিল। তার প্রতিশোধে রাম কি করলেন, সীতাকে উদ্ধার করে নিয়ে যান, তুলে নিয়ে যান, অপহরণ করে নিয়ে যান, নিয়ে তার বাগান বাড়িতে রেখে দেন। সেই সীতা উদ্ধারের জন্য রাম লক্ষ্মণ এবং রাবণের মধ্যে ভয়ঙ্কর যুদ্ধ হয় এবং সেই যুদ্ধে রাবণের বংশ ধ্বংস হয়ে যায়। আর সেইখানেই এই কথাটা থাকে, সর্বশেষ সবাই যখন মারা যায় তখন রাবণের ছেলে মেঘনাদ সে যুদ্ধ করতে আসে, তাকেও হত্যা করা হয়। সেই মেঘনাথের হত্যার কাহিনী নিয়েই মেঘনাদ বধ মহাকাব্য রচিত। অবশেষে যাই হোক, রাবণের বংশ ধ্বংস হয়ে যায় এবং সীতাকে উদ্ধার করা হয়। এই কাহিনীকে অবলম্বন করে এর বিশাল অংশ নিয়ে তৈরি হয় এই রামায়ণ কাহিনী। আচ্ছা, অর্থাৎ এক কথা, মহাকাব্য হলো অতিশয় দীর্ঘ কাহিনী কবিতা। এই মহাকাব্য হলো এই কাহিনী, অনেক বড় কাহিনীকে, লম্বা বা দীর্ঘ কাহিনীকে কবিতা আকারে নির্দিষ্ট ফ্রেমে লিখতে হবে, সেগুলোই হলো মহাকাব্য। মহাকাব্যের মূল লক্ষ্য গল্প বলা, তবে তাকে গদ্যে না লিখে পদ্যে লিখতে হয়। এর বাইরে আছে সংক্ষিপ্ত আকারের কবিতা, যা গীতি কবিতা হিসেবে পরিচিত। ঔপন্যাসিক বঙ্কিমচন্দ্র কিছু গান ও কবিতা রচনা করলেও তার প্রধান সৃষ্টকর্ম নয়। তিনি বলেছিলেন, আমরা পরবর্তী পৃষ্ঠায় যাই, বক্তার বাবোচ্ছ্বাসের পরিস্ফুটন মাত্র যাহার উদ্দেশ্য, সেই কাব্যই গীতি কবিতা। এই মন্তব্য সর্বাংশে সত্য। গীতি কবিতা কবির অনুভূতির প্রকাশ হওয়া সাধারণত দীর্ঘকায় হয় না, কিন্তু ক্ষেত্র বিশেষে যদিও দীর্ঘ হয় তাতেও অসুবিধা নাই, যদি কবির মনে পরিপূর্ণ অভিব্যক্তি সেখানে প্রকাশিত হয়ে থাকে। বাংলা সাহিত্যে গীতি কবিতার আদি নিদর্শন বৈষ্ণব কবিতাবলী। শ্রীকৃষ্ণ কীর্তন নামে 14 শতকের একটি বই আছে, যেখানে আর এই সময় বৈষ্ণবগণ কিছু ছোট ছোট গান রচনা করেছিলেন। সেই গানগুলোকে আদর্শ গীতি কবিতা হিসেবে ধরা হয়। তাহলে গীতি কবিতা কি? আসলে বড় কোনো কাহিনী যখন আমরা গদ্য আকারে লিখি সেটি হয় উপন্যাস, আবার দীর্ঘ কোনো কাহিনী যদি পদ্য আকারে ছন্দবদ্ধভাবে নির্দিষ্ট ফ্রেমে লিখি সেটি হয় মহাকাব্য। কিন্তু একজন মানুষের, বক্তার বা লেখকের ছোট্ট ছোট্ট ভাব, খণ্ড খণ্ড ভাব বা একখণ্ড ভাব, ছোট্ট একটি ভাব যদি সেটি কবিতা আকারে প্রকাশ করা হয় বা সেই মনোভাব প্রকাশ করা হয়, সেটি হয় গীতি কবিতা। আর এটি গানের সুরের মতোই শুনতে শোনায়। অনেক সময় সেটা থেকে গানও রচনা করা যায়, আবার কবিতা আকারেও বলা যায় এবং শোনা যায়। কিন্তু এখানে মূল কথা হলো মানুষের একটি ভাব, সমগ্র জীবন না, সমগ্র কাহিনী না, ছোট্ট একটি ভাব, সেটি কবিতা আকারে প্রকাশ পাবে, সেটি হলো গীতি কবিতা। এরপর আছে কি, যদিও গীতি কবিতাকে শ্রেণী বিভাজনের অন্তর্গত করতে হয় যদি, তাহলে এরকম শ্রেণী বিভাগ করা যুক্তিযুক্ত বলে মনে হয়। এর মধ্যে ভাগ আছে, যেমন ভক্তিমূলক গীতি কবিতা,
লিখেছেন যারা, রবীন্দ্রনাথ ঠাকুর, অতুল প্রসাদ, রামপ্রসাদ, রজনীকান্তের রচনা। এগুলো হলো ভক্তিমূলক গীতি কবিতা, এগুলো ভালো করে জানতে হবে। তারপরে স্বদেশ প্রীতিমূলক বঙ্কিমচন্দ্রের বন্দে মাতরম, রবীন্দ্রনাথের অসংখ্য কবিতা ও গান, আমরা যে রবীন্দ্রনাথের স্বদেশের গানগুলো শুনি সেগুলো। প্রেমমূলক, প্রকৃতি বিষয়ক, চিন্তামূলক ও দর্শনাশ্রয়ী কবিতা। শোকগাথা বা শোকের আশ্রয় করে লিখিত কবিতাও অন্তর্ভুক্ত হয়। মানুষ শোক পেতে পারে, সেটাও যদি এই সংক্ষিপ্ত আকারে পদ্যে লেখে, সেগুলো হলো গীতি কবিতা। বাংলা কবিতার বিশেষ দুটি ধারার জনক কাজী নজরুল ইসলাম ও জসিমউদ্দিন। প্রথমজন আমাদের সাহিত্যে বিদ্রোহী কবি এবং দ্বিতীয় জন পল্লী কবি হিসেবে স্থায়ী আসন লাভ করেছেন। জসিমউদ্দিনের নকশিকাঁথার মাঠ ও সজন বদিয়ার ঘাট জাতীয় কোনো কাব্য পূর্বে কেউ রচনা করেননি এবং এক্ষেত্রে তার অনুসারীরাও কেউ নেই। তিনি এই যে কবিতাগুলো, বিশেষ কাহিনীগুলো কবিতার আকারে, ছোট ছোট ভাবের আকারে কাহিনীগুলোকে রূপদান করেছেন। আজকের আমরা আরেকটি শিখব, নাটক অংশটুকু। এর পরের অংশগুলো আবার পরবর্তী কোনো দিন শিখব। নাটক, এবার আমরা আসি নাটক 158 পৃষ্ঠা। বিশ্ব সাহিত্যে নাটক সর্বাপেক্ষা প্রাচীন। তবে মনে রাখা দরকার, নাটক সেকালে পুস্তক আকারে মুদ্রিত হয়, মানে ছাপাখানা ছিল না বলে ঘরে ঘরে পঠিত হতো না, নাটক অভিনীত হতো। সেই সময় পুস্তক আকারে, আমরা এখন যে পুস্তক বা বই আকারে পাই, সেই প্রাচীনকালে সেটি ছিল না, সেখানে মঞ্চে অভিনয়ের মাধ্যমে দেখানো হতো। নাটকের লক্ষ্য পাঠক নয়, নাটকের লক্ষ্য সর্বকালেই দর্শক সমাজ। নাটক কিন্তু আমরা পড়ে মজা পাই না, নাটক যখন অভিনীত হয় সেগুলো আমরা দেখে মজা পাই। এখন তোমরা হয়তো সিরিয়ালে যে নাটকগুলো দেখো, তারপরে টিভিতে যে এক পর্বের নাটকগুলো থাকে, যেগুলো দেখে আমরা কিন্তু মজা পাই। কেউ যদি ওভাবে বলতো মুখে, তাহলে কিন্তু আমরা মজা পেতাম না। আচ্ছা, তার কারণ সাহিত্যের সকল শাখার ভিতরে নাটকই একমাত্র যা সরাসরি সমাজকে এবং পাঠক গোষ্ঠীকে প্রভাবিত করতে চায় এবং সক্ষম হয়। এই নাটকের মাধ্যমে সমাজ এবং পাঠক প্রভাবিত হয়। কিরকম, আমি একটা উদাহরণ দিই। বঙ্কিমচন্দ্রের একটা নাটকের মধ্যে এরকম হয়েছিল যে দর্শক বা নাট্যকার এমনভাবে লিখেছেন এবং সেই যারা অভিনয় করছিলেন তাতে জনগণ যারা দেখছিলেন তারা ক্ষেপে গিয়েছিলেন যথেষ্ট। মানে আমরা শুনে যতটা ই না করি, যেমন আমাদের দেশে আছে নীল দর্পণ নাটকটি, যদি তোমরা পড়ো কখনো দেখো, সেখানে নীল চাষিদের উপরে কিভাবে অত্যাচার করা হয়েছে তার চিত্র আছে নীল দর্পণ। ব্রিটিশরা কিভাবে অত্যাচার করেছিল সেই বিষয়গুলো দেখলে, আমাদের চোখের সামনে তুলে ধরলে আমাদের মনক্ষুণ্ণ হয়, ক্রোধ হয়, রাগ হয় তাদের সেই অত্যাচারগুলো দেখলে। এই জন্য বলেছেন যে পাঠক যিনি পাঠ করেন বা যারা দেখেন সেই সমাজকেও প্রভাবিত করা হয় নাটকের মাধ্যমে। সংস্কৃত অলংকারিক বৃন্দ, সংস্কৃত ভাষায় এই কবিতা, গল্প, উপন্যাসের অলংকার ব্যবহার করে যারা লিখেন বা তৈরি করেন তাদেরকে বলা হয়েছে। নাট্য সাহিত্যকে কাব্য সাহিত্যের মধ্যে গণ্য করেছেন। প্রাচীনকালে সেরকমই প্রথা ছিল, যেমন শেক্সপিয়রও তার সকল নাটক কবিতায় রচনা করেছেন। শেক্সপিয়রের নাটকগুলো কবিতা আকারে দেখতে পাই। সংস্কৃত অলংকারিকদের মতে কাব্য দুই ধরনের, দৃশ্য ও শ্রব্য কাব্য। দৃশ্য যে কাব্য দেখা যায়, দেখার মাধ্যমে আমরা অনুভব করি, আর একটা হলো শ্রব্য, যেটা শোনার মাধ্যমে আমরা অনুভব করি। নাটক প্রধানত দৃশ্যকাব্য, যেহেতু নাটকের অভিনয় মানুষজনকে দর্শন করানো সম্ভবপর না হলে নাট্য রচনার মূল উদ্দেশ্য ব্যর্থ হয়। নাট্য রচনার মূল উদ্দেশ্য হলো
দেখার মাধ্যমে, দর্শনের মাধ্যমে তাকে বুঝানো তিনি কি অভিনয় করছেন। সেটি যদি দর্শক না বোঝে তাহলে কিন্তু তার অভিনয়টা ব্যর্থ হয়ে, নাটক লেখাটা ব্যর্থ হয়ে যায়। নাটক সচরাচর 5 অঙ্কে বিভক্ত হয়। 1 প্রারম্ভ, প্রবাহ, কাহিনীর অগ্রগতি। 3 উৎকর্ষ বা ক্লাইম্যাক্স। 4 গ্রন্থি মোচন অর্থাৎ পরিণতির দিকে উত্তরণ। 5 উপসংহার। আমরা যেভাবে রচনা লিখি, রচনা লেখায় আমরা ভূমিকা, তারপরে মাঝখানে কিছু কোটেশন থাকে, তারপর উপসংহার দেই। নাটকেও একটা ঘটনা, নির্দিষ্ট একটা ঘটনাকে উপলব্ধ করে বানিয়ে সেটি রচিত হয়। সেখানে সূচনা পর্ব থাকে। সূচনা পর্ব বলে দেয় না, কিন্তু কাহিনীতে সেটা বোঝা যায়। তারপরে মাঝখানে এসে দাঁড়ায় ঘটনার একেবারে ঘন ঘটা, ক্লাইম্যাক্স, একেবারে ঘটনাটা কি ঘটতে যাচ্ছে সেরকম, মানে চূড়ান্ত পরিণতি, ঘনঘটা তৈরি করা, এবং শেষে অংশ পরিণতি আর কি, এবং সর্বশেষ একটা মূল্যায়ন নির্দেশ করা হয়, যেটি হলো উপসংহার। মানে আমরা কাহিনী যদি তোমরা সিনেমা বা নাটকে দেখো, সেখানে শুরুতে কিছু ঘটনা দেখানো হয়, মাঝখানে গিয়ে ঘটনাগুলো খুব গভীর আকারে একটার সাথে আরেকটা খুব কাছাকাছি সম্পর্কিত থাকে, একটা ক্লাইম্যাক্স তৈরি করা হয়, যেটা দেখে আমরা এরপরে কি আছে, আহা কি হলো, বা পাত্র পাত্রী বা নায়ক নায়িকা কি হলো, শেষে কি হলো আমরা দেখি। এরকম শেষে গিয়ে একটা পরিণতি লাভ করে। এরকম নির্ভর করে বা ভাগ করে 5টি ভাগে ভাগ করা হয়েছে, সেটি এখানে বলা হয়েছে। কাহিনীর বিষয়বস্তু পরিণতির দিক থেকে বিচার করলে নাটককে প্রধানত ট্র্যাজেডি, কমেডি এবং প্রহসন, এই 3টা ভাগে ভাগ করা যায়। তাহলে নাটক হলো 3 ধরনের, নাটকের অংশ 5টি, কিন্তু নাটক হলো 3 ধরনের। কি কি? ট্র্যাজেডি, বিয়োগান্ত নাটক, কমেডি, মিলনাত্মক নাটক, প্রহসন, ফার্স, এই 3টি বিভাগ। ট্র্যাজেডি কি? এই নাটকে নায়কের বা প্রধান চরিত্রের খুব খারাপ বা করুণ পরিণতি হয় এবং সেটি দেখে আমাদের মনের মধ্যে কষ্ট উপলব্ধি হয়। এই নাটক দেখে সর্বশেষ যদি আমাদের মনে কষ্ট বা ব্যথা উপলব্ধ হয়, সেক্ষেত্রে সেই নাটকটি হলো ট্র্যাজেডি। আর কমেডি হলো যে নাটকটা হাসি তামাশার মাধ্যমে আমরা দেখি এবং আনন্দ উপভোগ করে সেটা শেষ করে দেই, সেখানে কোনো কষ্ট হবে না, সেখানে আমরা আনন্দ উপভোগ করব, সেটা হলো কমেডি। এখানে পাত্র পাত্রী থাকবে, তাদের মধ্যে কিছু টুকিটাকি সমস্যা হবে, কিন্তু শেষ পর্যন্ত ভালো ফল থাকবে, আমাদের সেটি দেখে আমাদের মনেও আনন্দ হবে, এটি হলো কমেডি। এরপর আছে ফার্স বা প্রহসন। প্রহসন হলো সমাজের ব্যঙ্গচিত্র নিয়ে যে নাটকগুলো লেখা হয়, যেমন মাইকেল মধুসূদন দত্তের আছে একে কি বলে সভ্যতা, তারপর বুড়ো শালিকের ঘাড়েরও। অনেক সমাজে সেখানে দেখানো হয়েছে এক বুড়ো বারবার বিয়ে করতে চায়, বিয়ে করে, এরকম। তারপরে একে কি বলে সভ্যতা, সেখানেও আছে যে ইয়ং বয়সী যুবক যুবতীরা নেশাগ্রস্ত হয়ে সমাজকে ধ্বংস করছে। এই জিনিসটাকে এমনভাবে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে, হাসি তামাশার মধ্যে সাজিয়ে গুছিয়ে দর্শকের সামনে উপস্থিত করা হয়। কিন্তু এর বিশেষ বৈশিষ্ট্য হলো দর্শক যখন এগুলো দেখবে সে আনন্দ পাবে, কিন্তু দেখা শেষ হলে সমাজের সেই খারাপ দিক বা ব্যঙ্গ দিকগুলো আছে সেইগুলো সে বুঝতে পারবে। এটা প্রহসন বা ফার্স নামে পরিচিত। তাহলে নাটক আমরা পেলাম 3 ধরনের, ট্র্যাজেডি, কমেডি এবং প্রহসন। বাংলায় হলো বিয়োগান্ত, আর মিলনান্ত, আর হলো প্রহসন। এদের মধ্যে ট্র্যাজেডিকেই সর্বশ্রেষ্ঠ গণ্য করা হয়। যেমন শেক্সপিয়রের সব থেকে বিখ্যাত একটা আছে, আরও 3000 বছর পূর্বের আমি পড়েছিলাম, কিং ইডিপাস, বা গ্রিক সাহিত্যের একটি নাটক কিং ইডিপাস নামে, বা বাংলা সাহিত্যে আমাদের বাংলা ভাষায় রচিত হয়েছে ইডিপাস নামে। সেখানে নাটকটা এমন, ভাগ্যক্রমে ছেলে তার মাকে বিয়ে করে। ঘটনাটা এরকম,
রাজা রানীর কোনো সন্তান হয় না। তারপর তারা একটা মন্দিরে যায়, অ্যাপোলোর মন্দিরে। সেখান থেকে নির্দেশ আসে যে তাদের সন্তান হবে না, যদিও সন্তান হয় তাহলে সে তার বাবাকে হত্যা করবে এবং মাকে বিয়ে করবে। তো রানীর অনুনয় বিনয়তে অবশ্য তাদের সন্তান হয় এবং ওই ঘটনা না ঘটতে পারে সেজন্য রাজা তাকে কাঠের তক্তায় পেরেক বা লোহা আটকে দিয়ে সে সেনাবাহিনীকে মেরে ফেলে দিতে বলে জল্লাদকে। কিন্তু ফুটফুটে বাচ্চাটা থেকে জল্লাদের করুণা হয়, সে করে কি পাশের রাজ্যের সেনাবাহিনীকে দিয়ে দেয়। ওই পাশের রাজ্যে রাজার কোনো সন্তান ছিল না, সেই সেনাবাহিনী সেই রাজাকে দেওয়ায় ছেলেটিকে, সেখানে বড় হয়। একসময় সবাই বলে যে এটা তোর বাবা না, এরকম কিছু কথা বলে। সে অভিমান করে ওই রাজ্য থেকে পাশের রাজ্যে চলে যায়। পাশের রাজ্য বলতে তার বাবার রাজ্য। পথিমধ্যে ঘোড়া কে আগে যাবে পরে যাবে, সেখানে তাদের কথা কাটাকাটিতে এক পর্যায়ে বাবাকে সে হত্যা করে ফেলে ডাকাত ভেবে, এবং সে ওই রাজ্যে চলে আসে। আর বাবার রাজ্যে সেখানে এক ডাইনির জন্ম হয়। সেই ডাইনি মানুষকে মেরে ফেলছিল, সেই ছেলেই তার ডাইনিকে হত্যা করেছিল। এইটা জানাজানি হয়। সর্বশেষ সবাই দাবি করে জনগণ যে তাকে ওই রাজ্যে রাজা হওয়ার জন্য, কিন্তু সে জানতো না ওই রাজ্যটা কার রাজ্য, সেটা তার বাবার রাজ্য বা বাবা মা থাকে সেটা জানতো না। পরে তাদের অনুরোধে সে ওই রানীকে বিয়ে করে। সেখানে আগে 2 সন্তান ছিল, তারপরে আরো 2 সন্তান হয় তার ঘরে। তো পরে এক সময় রাজ্যে চরম অধঃপতন নেমে আসে। তখন ত্রিকালদর্শী এক ব্যক্তিকে ডেকে খুঁজে বের করা হয়। তখন সে জানতে পারে যে সেই তার বাবাকে হত্যা করছে এবং মাকে বিয়ে করেছে। যে ঘটনাটা আসলে এটার জন্য ছেলেও দায়ী না এবং তার মা বাবাও দায়ী না, ভাগ্যের কপালের পরিণতি ছিল যে এই ঘটনা ঘটবেই। অবশেষে সে নিজে তার চোখ উপড়ে ফেলে রাজ্য থেকে চলে যায়। এই যে ঘটনাটা, এটা হলো একটা ট্র্যাজেডি নাটক। এভাবে শেক্সপিয়রেরও নাটক আছে, ওথেলো আছে, এরকম কোনো ঘটনা। এগুলো হলো ট্র্যাজেডি নাটক এবং এইগুলোই সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ বলা হচ্ছে এই নাটক। আচ্ছা, ট্র্যাজেডির ভিতরে 2টি অংশ ক্রিয়াশীল থাকে। একটির নাম হলো প্লট বা নাটকের আখ্যান ভাগ। চরিত্র সৃষ্টি, সংলাপ, চিন্তা বা জীবন দর্শনের পরিস্ফুটন, মঞ্চায়ন, সমস্ত কিছুর সমন্বয়, সুরসংগতি এই অংশে। গ্রিক দার্শনিক ও সাহিত্যবেত্তা এরিস্টটল বলেছেন, এরিস্টটল এখানে আমরা সাহিত্যিক হিসেবে পাচ্ছি, তিনি একজন বিজ্ঞানী কিন্তু তিনি একজন সাহিত্যিকও। তিনি সাহিত্য বিষয় কোনটা কিভাবে হবে কি না হবে সেই বিষয়ে আলোচনা করতেন। তিনি বলেছেন, রঙ্গমঞ্চে নায়ক বা নায়িকার জীবন কাহিনীর দৃশ্য পরম্পরায় উপস্থাপনের মাধ্যমে যে নাটক দর্শকের হৃদয়ে ভয় ও করুণা প্রশমিত করে, তার মনে করুণ রসের আনন্দ সৃষ্টি করে, তাই হলো ট্র্যাজেডি। তিনি গ্রিক ভাষায় এই ট্র্যাজেডি নাটকের একটা সংজ্ঞা লিখেছেন। সেখানে এটা বলছেন যে নায়ক নায়িকার দৃশ্য পরম্পরায় উপস্থাপিত যে কাহিনীগুলো থাকবে, সেই কাহিনীগুলো দেখে যদি দর্শক যারা দেখবেন তাদের মনে ভয়, করুণা বা ব্যথার অনুভব হয়, তাকে ট্র্যাজেডি নাটক বলা হয়। কমেডি বিষয়ে এরিস্টটলের বক্তব্য যে মানব চরিত্রের যে কৌতুকপ্রদ দিক কাউকে পীড়ন দেয় না, ব্যথা দেয় না, হাস্যরস সৃষ্টি করে, তাই কমেডি। এই কৌতুকের জন্ম ইচ্ছার সঙ্গে বাস্তব অবস্থার আকাঙ্ক্ষার সঙ্গে প্রাপ্তির, উদ্দেশ্যের সঙ্গে উপায়ের, কথার সঙ্গে কাজের অসঙ্গতির মধ্যে। কমেডি আমাদের মানব সুলভ ত্রুটি বিচ্যুতির ও নির্বুদ্ধিতার পরিণাম প্রদর্শন করে, অশোভন দুর্বলতার হাত থেকে মুক্তি দিয়ে আমাদের সুস্থ স্বাভাবিক রাখে। একজন সাধারণ মানুষের বা কোনো সমাজ জীবনে সাধারণ চাল চলন, ব্যথা বেদনা নিয়ে হালকাভাবে নিয়ে এই নাটকগুলো রচিত হয়ে থাকে, কমেডি নাটক। শ্রেণী বিন্যাসের বিবেচনায় নাটককে বহু শ্রেণীতে বিভক্ত করা সম্ভব, যেমন ধ্রুপদী বা ক্লাসিক্যাল নাটক, রোমান্টিক নাটক, অথবা ধরা যাক কাব্যধর্মী, কাব্যের মাধ্যমে এটি রচিত হয়,
সামাজিক নাটক, সমাজের কোনো বিষয় অবলম্বন করে যে নাটক রচিত হয়। চক্রান্তমূলক নাটক, তো বিভিন্ন চক্রান্ত অবলম্বনে যে নাটকগুলো রচিত হয়। তারপর ঐতিহাসিক নাটক, ইতিহাস অবলম্বন করে যে নাটকগুলো রচিত হয়, যেমন শাহজাহান বা নবাব সিরাজউদ্দৌলা। পৌরাণিক নাটক, পুরাণের ধর্মীয় কাহিনী অবলম্বন করে যে নাটকগুলো রচিত হয়। তারপর সাংকেতিক নাটক, মানে যে নাটকগুলো সরাসরি বোঝাবে না, বিশেষ কোনো ঘটনাকে সরাসরি না বুঝিয়ে না দেখিয়ে অন্যভাবে দেখানো, এটি সমস্যা প্রধান নাটক। বিভিন্ন সমস্যার সমাধান বা সমস্যায় পড়ে মানুষ বা সমাজ জীবন, এরকম নাটকগুলো এই শ্রেণীর। তারপর একাঙ্কিকা, এটা হলো এক অঙ্ক বিশিষ্ট নাটক। আমরা জানি যে নাটকের 5টি অংশ থাকে, কিন্তু এখানে এক অংশ বিশিষ্ট একজন মানুষ এই নাটকে অভিনয় করে থাকে। ট্র্যাজেডি ও কমেডি, মোটা দাগে এই দুই বিভাজন তো রয়েছে। বাংলা নাটকের ক্ষেত্রে প্রথম যুগান্তকারী প্রতিভা মাইকেল মধুসূদন দত্ত। বাংলা নাট্য সাহিত্যে সার্থক নাটক ছিল না, সেটি প্রথম লিখেছেন মাইকেল মধুসূদন দত্ত। এরপর লিখেছেন দীনবন্ধু মিত্র। মাইকেলের লেখনী সর্বপ্রথম ট্র্যাজেডি, কমেডি ও প্রহসন বাংলা ভাষায় সৃষ্টি হয়। এই নাটকের 3টা শাখায় তিনি নাটক রচনা করেছেন। তারপর দীনবন্ধু আবির্ভাব হন সামাজিক নাটক নিয়ে, তার নীল দর্পণ, যেটা আগে আমি বলেছিলাম নাটক, এই সামাজিক নাটকের শ্রেষ্ঠ উদাহরণ। পরবর্তী সময়ে গিরিশচন্দ্র ঘোষ 1844 থেকে 1912 পর্যন্ত তিনি বেঁচে ছিলেন। একই সঙ্গে নাট্যকার ও অভিনেতা, তিনি পৌরাণিক নাটক চনা ও বুদ্ধদেব লিখেছিলেন। ঐতিহাসিক নাটক লিখেছেন কালাপাহাড়, সামাজিক নাটক লিখেছেন প্রফুল্ল ইত্যাদি রচনা করেছেন। এরপরে আছে দ্বিজেন্দ্রলাল রায়ের, তিনি জন্মগ্রহণ করেছেন 1863, মৃত্যুবরণ করেছেন 1913। ঐতিহাসিক তার নাটক চন্দ্রগুপ্ত। শাহজাহান, যেটা আমি আগে বলছিলাম, বাঙালি দর্শকদের হৃদয় জয় করে নেয়। তার সমসাময়িকগণের মধ্যে অমৃতলাল বসু, ক্ষীরোদ প্রসাদ, বিদ্যা বিনোদ উল্লেখযোগ্য। আর তারপরে আবির্ভাব হন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর, যিনি বাংলা নাটকের মোড় ঘুরিয়ে দেন নানা দিক থেকে। রক্তকবরী, ডাকঘর, অরূপ রতন প্রতীকধর্মী নাটক লিখে বাংলা সাহিত্যে কালজয়ী হয়ে আছেন। এরপরে মূলত নাটকের আরও কিছু শাখা চলে আসে, যেমন কাব্যনাট্য, নৃত্য নাটক। রবীন্দ্রনাথ ঠাকুর নাচের মাধ্যমে নাটক অভিনীত করিয়েছেন। তারপরে কবিতার মাধ্যমে, গানের মাধ্যমে তিনি নাটক অভিনয় করিয়েছেন, লিখেছেন। এরকম কয়েকটি শাখায় তিনি নাটক লেখেন। এবং এই পরবর্তী সময়, এগুলো তো ছিল প্রাথমিক দিকে। এরপরে আস্তে আস্তে অনেক নাট্যকার চলে আসেন, যেখানে মোশাররফ হোসেন আছেন, এখন যে আমরা দেখি হুমায়ুন আহমেদ, সেলিম আল-দীন, নুরুল মোমেন, অনেক নাট্যকার আছেন। এখন সফলভাবে আমাদের বাংলা সাহিত্যে অনেক নাটক লিখিত হয়েছে। যাই হোক, তাহলে আজকের আমরা এই পর্যন্ত শেষ করব। পরের একটি অংশে পার্ট 2 হিসেবে আমরা এই সাহিত্যের রূপ রীতি অংশটুকু আলোচনা করব। আশা করি তোমরা দেখবে এবং জানবে। আজকের এখানেই সমাপ্ত করব। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং স্বাস্থ্য সচেতন থাকবে। বাসার বয়স্ক যারা আছে তাদের প্রতি খেয়াল রাখবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো। তো আমি রিপন স্যার তোমাদের বাংলা ক্লাসগুলো নিয়ে থাকি। তো আজকের আমরা নবম এবং দশম শ্রেণীর বাংলা প্রথম পত্র থেকে কোনো একটি পাঠ শিখব। এই পাঠটির কিছু অংশ, প্রথম অংশ আমরা আগের একটা ভিডিওতে দেখেছিলাম বা শিখেছি। এবার আমরা এটির দ্বিতীয় অংশ এটি শিখতে চেষ্টা করব।
তাহলে আমরা নবম ও দশম শ্রেণীর বাংলা প্রথম পত্রের একটি প্রবন্ধ, যার নাম হলো সাহিত্যের রূপ ও রীতি। সাহিত্যের রূপ ও রীতি দ্বিতীয় অংশ, এটি শিখব। লিখেছেন হায়াত মাহমুদ। তাহলে আজকের আমরা সাহিত্যের রূপ ও রীতি এর দ্বিতীয় অংশ শিখতে যাচ্ছি। তো এর আগে আমরা প্রাবন্ধিক বা লেখক সম্পর্কে জেনে নিয়েছিলাম, হায়াত মাহমুদ সম্পর্কে, এবং সেখানে আমরা শিখেছিলাম কবিতা কি, শিখেছিলাম নাটক, কবিতার যে বিভাজনগুলো আছে, কি কি কবিতা কত ধরনের হতে পারে তার কিছু উদাহরণ আমরা শিখেছিলাম। নাটক কি, কত ধরনের হতে পারে, সেখানে আমরা 3 ধরনের নাটক পেয়েছিলাম: ট্র্যাজেডি, কমেডি এবং প্রহসন। কে সর্বপ্রথম লিখেছে, কোনগুলো সার্থক নাটক সে সম্পর্কেও আমরা লিখেছিলাম। সেখানে আমরা দেখেছি মাইকেল মধুসূদনের হাত ধরেই সার্থক নাটকগুলো আমরা পেয়েছি। আর কবিতা অংশে বড় একটা বিষয় আমরা জেনেছি, সেটি হলো মাইকেল মধুসূদন দত্ত পঞ্চম, সারা পৃথিবীর যে 5টি মহাকাব্য আছে সে পঞ্চমটি মাইকেল মধুসূদন দত্ত লিখেছিলেন, যার নাম মেঘনাদ বধ কাব্য। আর নাটকেও তিনি এককভাবেই শ্রেষ্ঠ হয়ে আছেন ওই সময়ের হিসাব বিবেচনা করে। তো এরপরে আজকের আমরা শিখতে যাব ছোট গল্প এবং প্রবন্ধ। ছোট গল্প আমরা কম বেশি শুনেছি ছোটবেলায়। আমাদের বয়স্ক যারা আছে, মুরব্বী যারা আছে, তারা হয়তো আমাদেরকে গল্প শুনিয়েছে। সেই গল্পগুলো আর এই যে গল্প এক নয়। গল্প শুধু বললে বা লিখতে পারলেই হবে না, তার কিছু বৈশিষ্ট্য আছে, যে বৈশিষ্ট্য অনুযায়ী লিখতে হবে। আর সেই বৈশিষ্ট্য অনুযায়ী লিখতে পারলেই সেগুলো ছোট গল্প নামে খ্যাত হবে, অন্যথায় সেগুলো গল্প হবে, মানে সার্থক গল্প হবে না। তো এর একটা কাহিনী আছে, অঙ্কের মতো একটা সূত্র আছে। যাই হোক, তাহলে আমরা আজকের 158 পৃষ্ঠায় যে ছোট গল্প আছে সে সম্পর্কে জানব। আশা করি তোমরা ইতিমধ্যে বই খুলে নিয়েছো, এবং তাহলে আমরা শুরু করে দেই আজকের পাঠটি। তো আমরা শিখছি সাহিত্যের রূপ ও রীতি এর। তাহলে চলো আমরা দেখি ছোট গল্প সম্পর্কে একটু জেনে নেই। সেখানে কি বলা আছে, যেহেতু সর্বপ্রথম বাংলা সাহিত্যে সার্থক ছোট গল্প হিসেবে যিনি বিখ্যাত তিনি হলেন রবীন্দ্রনাথ ঠাকুর, তাকে দিয়েই শুরু হয়েছে। তো আমাদের বইতে কি বলেছেন আমরা একটু বুঝতে চেষ্টা করি, তিনি যা বুঝিয়েছিলেন। রবীন্দ্রনাথ তার একটি কবিতায় যা বলেছিলেন সে কথাটি ছোট গল্পের প্রকৃতি সম্পর্কে এখনো প্রামাণ্য ব্যাখ্যা হিসেবে গণ্য হয়ে আসছে। তিনি লিখেছিলেন মূলত এই যে কবিতাটা, এই কবিতার মধ্যে ছোট গল্পের সংজ্ঞা, বৈশিষ্ট্য সবগুলো আমরা পাবো। কি লিখেছেন দেখি। ছোট প্রাণ, ছোট ব্যথা, ছোট ছোট দুঃখ কথা, নিতান্তই সহজ সরল, সহস্র বীজ স্মৃতির রাশি, কোথাও যেতেছে ভাসি, তারই 2-4টি অশ্রু জল, নাহি বর্ণনার ছটা, ঘটনার ঘন ঘটা, নাহি তত্ত্ব নাহি উপদেশ, অন্তরে অতৃপ্ত রবে, সাঙ্গ করি মনে হবে, শেষ হয়েও হইল না শেষ। এটা কি বলে ছোট গল্প, এটি হলো ছোট গল্পের বৈশিষ্ট্য। তাহলে আমরা একটু বুঝে নেই এখান থেকে। ছোট প্রাণ, ছোট ব্যথা, ছোট ছোট দুঃখ কথা, নিতান্তই সহজ সরল,
এই গল্পের যে কাহিনীগুলো আসবে, যে কাহিনী নির্ভর করে উপন্যাস, গল্প, কবিতা, নাটক রচনা করা হয়, এই ছোট গল্পের ক্ষেত্রে নিতান্ত মানে খুব সহজ সরল ভাষায় ছোট ছোট ঘটনাগুলো বা ছোট ব্যথা মানে ছোট ঘটনাগুলোকে লিখতে হবে। সেখানে জীবনের বিশাল অংশ লিখলে কখনোই ছোট গল্প হবে না, সেটি হয় উপন্যাস। এখানে সহজ কথায় জীবনের একটা খণ্ডাংশ, জীবনের খণ্ডিত একটা অংশ, এটা আমরা ওখান থেকে জানতে পারি। জীবনের সমগ্র অংশ সম্পর্কে এখানে জানা যায় না, ছোট্ট একটা কাহিনী নিয়ে এটি রচিত হয়। বিশাল বা ব্যাপক কাহিনী এখানে কখনোই আসবে না। তারপর কি বলেছেন, সহস্র বিস্মৃতি রাশি প্রত্যহ যেতেছে বাসি, তারই দু চারটি অশ্রু জল। এখানে যে আমাদের জীবনে বহু ধরনের স্মৃতি থাকে, বিস্মৃতি থাকে এবং সেগুলো হারিয়েও যায়। সেই রকম স্মৃতি বা বিস্মৃতির কোনো একটা ঘটনা, স্মৃতি, একটা মানুষের স্মৃতি কিন্তু সারা জীবন একটা না, বিভিন্ন রকম স্মৃতি বা ঘটনা ঘটে থাকে বা বিস্মৃতির ঘটনা ঘটে থাকে। তার যে কোনো একটা ঘটনা হবে যে ঘটনাগুলো আমাদেরকে আনন্দও দিতে পারে, অশ্রুজলও আনতে পারে, মনে ব্যথাও আনতে পারে, মনোকষ্ট হতে পারে, সেরকম একটা ঘটনা, অনেকগুলো না, জীবনের খণ্ডের মানে কোনো অংশের একটা খণ্ডাংশ, অনেকগুলো না, এরকম কিছু থাকবে। নাহি বর্ণনার ছটা, ঘটনার গণগটা। আর কি, এই গল্পে বা ছোট গল্পে বর্ণনা, ঘটনার বিশদ বর্ণনা থাকবে না, সেখানে কি থাকবে, ঘটনার ঘনঘটা, মানে পারস্পরিক ঘটনাগুলো যে ঘটবে সে পারস্পরিক সম্পর্ক রেখে, সামঞ্জস্য রেখে খুব দ্রুত তার রূপ পাল্টাতে থাকবে। মানে সিনেমার দৃশ্যের মতো একটার পর একটা, একটার পর একটা, যেভাবে আমরা একটা ছবি দেখতে গেলে আমরা বুঝতে পারি না আসলে, যদি খেয়াল করি এক দৃশ্যের পরে আরেক দৃশ্য আরেকটার সাথে সম্পর্ক রেখে তারপর চলে না, চলে আসে, কেটে কেটে চলে আসে, সেখানে বিশদ বর্ণনা অনেক সময় থাকে না। এখানে ওই ছোট গল্পে যে ঘটনাটা সেটা বিশদ বর্ণনা থাকবে না, সংক্ষিপ্ত হবে, মানে নাটকীয়ভাবে পরপর চলে আসবে এবং ঘটনাগুলো খুব ঘনঘটা থাকবে, পারস্পরিক থাকবে। নাহি তত্ত্ব নাহি উপদেশ। আর কি, এই ছোট গল্পে কোনো তত্ত্ব বা উপদেশ দেওয়া যাবে না, কোনো একটা ঘটনা সেটি তিনি বর্ণনা দেবেন, সেটা ঘটনা অবলম্বনে লিখবেন, বিশদ বর্ণনা না, সংক্ষিপ্তভাবে লিখবেন এবং সেখানে ঘটনাগুলো খুব পাশাপাশি থাকবে। এই একটা ঘটনা কিন্তু একটাই, কিন্তু যে পর্বগুলো আছে সেটা খুব কাছাকাছি থাকবে। সেখানে ঘনঘটা মানে যেমন আমরা ঘন বৃষ্টি আর হালকা বৃষ্টি বলি, এখানে ঘন বৃষ্টির মতো কাহিনীটা থাকবে, ঘটনার যে ছটাটা। আর এই গল্পে কোনো উপদেশ থাকবে না বা কোনো তত্ত্বও থাকবে না। অন্তরে অতৃপ্তি রবে, সাঙ্গ করি মনে হবে। এখানে একটা ব্যাপার হলো, এই ছোট গল্প পড়ে আমাদের অন্তর কখনোই পরিপূর্ণ, ওই গল্পটিতে সম্পূর্ণতা বয়ে আনবে না। সেখানে যখন গল্পটা শেষ হয়ে যাবে, মাঝখান থেকে বা এমন একটা জায়গায় গিয়ে শেষ করে দিতে হবে, গল্প শেষ হবে, কিন্তু এমনভাবে শেষ করতে হবে পাঠক যেন সেই গল্পটি পড়ে ভাবতে থাকে, আহারে এরপরে কি হলো, তো তার কি হলো। যেমন যদি আমরা একটা রবীন্দ্রনাথ ঠাকুরের পোস্টমাস্টারের কথাই বলি, সেখানে রতন নামের যে ছেলে হোক বা মেয়েটা যেই আছে, যে চরিত্র, সেটি পোস্ট মাস্টারকে সেবা শুশ্রূষা করেছেন, সেবা যত্ন করেছেন এবং যখন তিনি চলে যাচ্ছেন, রতনের যাওয়ার ইচ্ছা ছিল, বলেও ছিল, নিতেও চেয়েছিল, পরে আবার নিলেন না। এরপরে যখন সে নৌকায় করে নদীর মাঝপথে পর্যন্ত চলে গেছেন, তখন মনে হলো যে আসলে নিয়ে যাওয়া দরকার ছিল। রতনের কেউ ছিল না, যে পোস্টমাস্টার আসে তার কাছেই সে থাকে এবং সে ভেবেছিলেন ওই পোস্টমাস্টার যে আসলে এরপরে ওর কি হবে,
রতনকে পরবর্তী যে পোস্টমাস্টার আসবেন তিনি কি তাকে গ্রহণ করবেন কিনা, তাকে আশ্রয় দেবেন কিনা, তার খাওয়া পড়া হবে কিনা, কি অবস্থাটা হবে। তো এই কথা ভেবেই সে ছেড়ে দিয়েছে। আর রতনের ঘটনাগুলো এমন ছিল, আমরা যদি সেটি পাঠ করি বা পড়ি, পড়ার পরে আমাদের মনেও একটা আশঙ্কা, আরে তো পোস্টমাস্টার চলে যাওয়ার পরে রতনের কি হয়েছিল, রতন কিভাবে বাঁচলো, এই সম্পর্কে পরবর্তী ঘটনা কিন্তু আর বর্ণনা করা হয়নি। এখানে এরকম যে ঘটনাগুলো, সেই কাহিনীগুলো আমাদের মনে থাকবে, এমনভাবে লেখা হবে যে কাহিনীগুলো আমাদের মনের ভিতরে গেঁথে যাবে এবং গল্পটি শেষ হবে না, সেটি আমাদের মধ্যে থেকে যাবে, কি আমাদের ভাবনা চিন্তার মধ্যে আমরা ভাবতে থাকবো এরপরে কি হতে পারে। মানে সমাপ্তিটা পাঠক করবেন, গল্পকার এটি গল্পকার সমাপ্তি করবেন না, গল্পের পাঠকের উপরে ছেড়ে দিতে হবে। এবং সর্বশেষ যখন গল্পটি শেষ হয়ে যাবে পাঠকের মতে, লেখকের মতে, কিন্তু পাঠকের মন থেকে গল্পটি শেষ হবে না, তিনি আরো জানতে চাবেন যে এরপরে কি ছিল। এরপরে সে লেখক যতই লিখে যাবেন সেটা তারপরও মনে হতে হবে যে এরপরে কি ছিল বা এরপরে কি হতে পারে। এরকম যদি অনুভূতি জাগায় পাঠ করে ওই গল্পটি পড়ে, তাহলে সেটি ছোট গল্প হবে, নতুবা ছোট গল্পের বৈশিষ্ট্য গুণ হারিয়ে ফেলবে। এরপরে দেখি আমরা পরবর্তী পৃষ্ঠায় যাব, এর বিশদে একটু বর্ণনা আছে। শেষ হয়েও হইল না শেষ কথাটি খুবই গুরুত্বপূর্ণ। এর ভিতরেই বলে দেওয়া হলো যে ছোট গল্প কখনোই কাহিনীর ভিতরের ঘটনা শুরু থেকে শেষ পর্যন্ত বলে দেয় না। আচ্ছা, যেমনটা ঘটে উপন্যাসের ক্ষেত্রে, উপন্যাসে কিন্তু শুরু থেকে শেষ পর্যন্ত বলে দেওয়া হয়, ছোট গল্পে কিন্তু সেরকমের বলে দেওয়া হবে। এখানে ছোট গল্পগুলো কি হয়, হঠাৎ করে শুরু হয় এবং হঠাৎ করে শেষ হয়ে যাবে। কারণ কি, আমি সেখানে জীবনের একেবারে পরিপূর্ণ অংশ লেখা হচ্ছে না, ক্ষুদ্র একটা অংশ নিয়েই লেখা হয়। এরপরে কি আছে, বাংলা সাহিত্যের ছোট গল্প শব্দটি ব্যবহৃত হচ্ছে 40-50 বছরের বেশি নয়। তবে তার পূর্বে শুধু গল্প বলা হতো। বড় আকারের গল্প হলে উপন্যাসিকা কথা চলছিল, অর্থাৎ ছোট উপন্যাস। সাহিত্যের যত শাখা আছে, যেমন মহাকাব্য, নাটক, উপন্যাস ইত্যাদি, সে সবের মধ্যে ছোট গল্পই হচ্ছে বয়সের সর্বকনিষ্ঠ। মানে এই ছোট গল্প, সাহিত্যের বাকি যে শাখাগুলো আছে তার থেকে এই ছোট গল্পের এটি হলো সর্বশেষে তৈরি হয়েছে। এর আগে উপন্যাস খুব জনপ্রিয় ছিল, কিন্তু এখন আচ্ছা, ছোট গল্পেও থাকে উপন্যাসের মতোই কোনো না কোনো কাহিনীর বর্ণনা, তবে তা শুরু থেকে শেষ পর্যন্ত নয়, কাহিনীর ভেতর থেকেই বেছে নেওয়া কোনো অংশ মাত্র। তো এখানে আমরা কি পেলাম, যে উপন্যাসের মতো কোনো কাহিনীর বর্ণনা থাকবে, যেহেতু আগেই বলছি উপন্যাস শুরু থেকে শেষ পর্যন্ত বলে দেয়, ছোট গল্প কিন্তু শুরু থেকে শেষ পর্যন্ত বলবে না, জীবনের বিশেষ কোনো অংশটাকে সে বলে দেবে, বিশেষ কোনো অংশকে জানাবে। ইংরেজি সাহিত্যের উদাহরণ অনুসরণ করে বাংলায় যেমন উপন্যাস লিখিত হয়েছে, ছোট গল্পেও অনুপ্রেরণা এসেছে পাশ্চাত্য সাহিত্য থেকেই। ছোট গল্প বলতে কোন ধরনের কাহিনী বোঝাবে, সে বিষয়ে বিশ্ববিখ্যাত মার্কিন ছোট গল্পকার এডগার অ্যালান পো, তিনি জন্মগ্রহণ করেছিলেন 1809 থেকে 1849। এই অ্যালান পো মনে করতেন 8 ঘন্টা থেকে 2-1 ঘন্টার মধ্যে পড়ে ওঠা যায় এমন কাহিনী ছোট গল্প। ইংরেজ লেখক H.G. ওয়েলস বলতেন যে ছোট গল্পের আয়তন এমন হওয়া সঙ্গত যে 10 থেকে 50 মিনিটের ভিতরেই পড়া শেষ হয়। মানে এই ছোট গল্পগুলো এরকম হতে হবে। ইংরেজি ভাষায় পো
পো একজন লোকের নাম, কিন্তু লেখকের নাম। ছোট গল্পের জনক যাকে বলা হয়, তিনি ছোট গল্পের জনক হিসেবে বিবেচনা করা হয় বা খ্যাত। তিনি লিখেছেন, ইন দ্য হোল composition there should be no word written of which the tendency, direct or indirect, is not to the one pre-established design. Undue brevity is just as exceptional there as in the poem, but undue length is yet more than to be avoided. তো ইংরেজি ভাষায় তিনি যা লিখেছেন সেটা সরাসরি এখানে ছোট গল্পের সংজ্ঞা দেওয়া আছে। বলাই বাহুল্য, উপন্যাসে যে সমস্ত বিস্তারিতভাবে কাহিনী বর্ণনা থাকে, ছোট গল্পের পরিধি ক্ষুদ্র হওয়ার কারণে ঘটনার পুঙ্খানুপুঙ্খ উপস্থাপন সেখানে সম্ভব নয় এবং অপ্রয়োজনীয় বটে। সাহিত্য গবেষক শীর্ষচন্দ্র দাস যথার্থই বলেছেন, আসল কথা এই যে ছোট গল্প আকারে ছোট হইবে বলিয়া ইহাতে জীবনের পুনঃ অংশ আলোচনা থাকিতে পারে না। জীবনের খণ্ডাংশকে লেখক যখন রস নিবিড় করিয়া ফুটাইতে পারেন তখনই ইহার সার্থকতা। তিনি এখানে বলছেন যে গল্পটা লিখিত হবে, যে কাহিনী, ছোট গল্পে তো বৈশিষ্ট্যগুলো মানতেই হবে না, অবশ্যই সেই গল্পে রস থাকবে, মানে মানুষ সেটা পাঠ করে মনে যেন আনন্দ পায়। জীবনের কোনো একটি বিশেষ মুহূর্ত কোনো বিশেষ পরিবেশের মধ্যে কেমন ভাবে লেখকের কাছে প্রত্যক্ষ হইয়াছে, ইহাই তাহার রূপায়ণ। আকারে ছোট বলিয়ে এখানে বহু ঘটনা সমাবেশ বা বহু পাত্র পাত্রীর ভিড় সম্ভবপর নহে। যেমন এখানে যে পাত্র পাত্রী আমরা দেখি, যে গল্পে যে যাদের দৃশ্য বা চরিত্রগুলো থাকে সেখানে অনেক চরিত্র থাকবে না, নাটকের বা উপন্যাসের মতো এখানে দুই একটা চরিত্র থাকবে, মানে কম সংখ্যক চরিত্র রাখতে হবে। ছোট গল্পের আরম্ভ উপসংহার নাটকীয় হওয়া চাই। এ কথা তো আগেই বলেছিলাম, যেটি নাটকীয় ভাবে হঠাৎ শুরু হবে এবং হঠাৎ শেষ হবে, এটি হলো নাটকীয়তা। সত্য কথা বলিতে কি, কোথায় আরম্ভ করিতে হইবে এবং কোথায় সমাপ্তির রেখা টানিতে হইবে, এই শিল্পদৃষ্টি যাহার নাই তাহার পক্ষে ছোট গল্প লেখা লাঞ্ছনা বই কিছুই নয়। মানে তাকে জানতে হবে গল্পটা কিভাবে আরম্ভ করতে হবে এবং কিভাবে শুরু করতে হবে। বাংলা ভাষায় সার্থক ছোট গল্পাকারের অনন্য দৃষ্টান্ত রবীন্দ্রনাথ ঠাকুর, এটাও তিনি বলেছেন। কে? সাহিত্যিক শিরিষচন্দ্র দাস। চারিত্রিক বৈশিষ্ট্য অনুসারে ছোট গল্প বহু প্রকারের হতে পারে। সাধারণত শ্রেণীবিভাগ হিসেবে এগুলোকে উল্লেখ করা যায় প্রেম বিষয়ক, সামাজিক, প্রকৃতি ও মানুষ সম্পর্কে, অতিপ্রাকৃত কাহিনী, হাস্যরসাত্মক, উদ্ভট কল্পনাশ্রয়ী, সাংকেতিক বা প্রতীকধর্মী, ঐতিহাসিক, বিজ্ঞান ভিত্তিক, গার্হস্থ্য বিষয়ক, মনস্তাত্ত্বিক, মনুষ্যত্বের প্রাণী জগৎ, বাস্তবনিষ্ঠ, গোয়েন্দা কাহিনী বা ডিটেকটিভ গল্প এবং বিদেশি পটভূমিকায় রচিত গল্প। এখানে 15 ধরনের ছোট গল্পের কথা বলা হয়েছে। আমাদের জন্য গর্বের বিষয় এটাই যে বাংলা ভাষায় উপরোক্ত সব কটি শ্রেণীর ছোট গল্পই বাঙালি গল্প লেখক বৃন্দ লিখে গেছেন এবং এখনো লিখছেন। তো এই হলো ছোট গল্প সম্পর্কে আজকের আমাদের জানা। তো এর পরবর্তী অংশ আমরা জানবো। চেয়েছিলাম আসলে একটা ভিডিওতে শেষ করতে, কিন্তু আসলে আমরা একটা ভিডিওতে পারবো না, ব্যাপক হয়ে যাবে, ভিডিওগুলো বড় হলে আপলোড দিতে সমস্যা হয়। তো সেক্ষেত্রে আমরা উপন্যাস এবং প্রবন্ধ এ সম্পর্কে আমরা আরেকটা ভিডিও দিতে চেষ্টা করব। আপাতত তোমরা এই ছোট গল্প সম্পর্কে ভালোভাবে জেনে নাও। আর আসলে আগেই বলেছিলাম যে সাহিত্যের সর্বশেষ শাখা ছোট গল্প।
এখন মানুষ উপন্যাস বা মহাকাব্য বড় বড় বই পড়ে না, মানুষের সময় অনেক কম, তারা সংক্ষিপ্ত সময় দিয়ে কোনো একটি গল্প পড়তে চায় যাতে সে আনন্দ পায়। এজন্য কবিতাগুলো খুব জনপ্রিয় হয়ে আছে। কবিতাও ছোট্ট একটি ভাব নিয়ে লেখা, মানব জীবনের খণ্ডাংশ। ছোট গল্প সেই রকম একজন পাঠক, সে একজন মানুষের সম্পূর্ণ জীবন বা একটা কাহিনীর বিস্তারিত জানার মতো সময় এখন তার নেই, সে সংক্ষিপ্ত আকারে মজা পায়, আনন্দ পায়, এরকম কোনো গল্প শুনতে চায় বা পড়তে ভালোবাসে, যে কারণে ছোট গল্প এখন তাদের কাছে বা পাঠকের কাছে খুবই জনপ্রিয়। তো তোমরা এটি একটু রিডিং করবে বারে বারে, এখান থেকে যে এমসিকিউগুলো আছে সেগুলো জানতে চেষ্টা করবে। আমি এরপরে তৃতীয় পার্ট, আমরা সাহিত্যের উপরীতি, যেহেতু বিষয়টা একটু জটিল আর এর জন্য অল্প অল্প করে বোঝানোর চেষ্টা করছি, তৃতীয় অংশ আমরা শিখব। তো সবাই ভালো থাকবে এবং সাবধান থাকবে। সকলকে অসংখ্য ধন্যবাদ। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো এবং সাবধানে আছো। তো আমি রিপন স্যার, রিপন কুমার হাওলাদার, তোমাদের বাংলা প্রথম পত্র পাঠদান করে থাকি। তো আজকেরও আমরা নবম এবং দশম শ্রেণীর একটি পাঠ শিখব, যেটি একটি প্রবন্ধ এবং লিখেছেন হায়াত মাহমুদ। আমরা এর আগে দুটো অংশ শিখেছি, আজকের আমরা শেষ অংশ শিখতে চেষ্টা করব। যে পাঠটির নাম হলো সাহিত্যের রূপ ও রীতি। সাহিত্যের রূপ ও রীতি আজকের আমরা তৃতীয় অংশ বা থার্ড পার্ট, এটি আজকের আমরা শিখব। তো দেখি এখানে আমরা আজকে জেনে নেব যে এই শেষ অংশে কি আছে। আজকের আমরা জানতে চেষ্টা করব, দেখো কি শিখছি আজকের আমরা, সেটি হলো উপন্যাস। এই অংশটি আজকের আমরা জানব। তো এর আগে আমরা এই পাঠে কবিতা, নাটক এবং ছোট গল্প সম্পর্কে জেনেছিলাম। কবিতার প্রকারভেদ, কবিতা কাকে বলে, নাটক কাকে বলে, কত ধরনের নাটক রচিত হয় এবং কোনটি কোন ধরনের নাটক, আমরা উদাহরণও জেনেছি। এরপরে বিশেষ একটা শিখেছি, সেটি হলো ছোট গল্প। ছোট গল্প কি, কত ধরনের হয় আমরা জেনেছিলাম, ছোট গল্পের বৈশিষ্ট্য, এবং 15 ধরনের ছোট গল্প আমরা পেয়েছিলাম, এবং বিভিন্ন সাহিত্যিকের আলোচনা আমরা জেনেছি, এক একজন মতামত দিয়েছেন। এবার আজকের আমরা উপন্যাস সম্পর্কে জানব। তো উপন্যাস সম্পর্কে তোমরা আগে থেকেই অবগত, কম বেশি দুই একটা অবশ্যই সবাই পড়েছো বা পাঠ করেছো। তাহলে এই যে উপন্যাসগুলো পাঠ করেছো, কিন্তু কি বা কোনটি কোন ধরনের উপন্যাস, সেখানে কি থাকে সে সম্পর্কে হয়তো জানা ছিল না বা কম জানা ছিল। আজকের আমরা এটি ভালোভাবে জানতে চেষ্টা করব। তো আমরা তাহলে বাংলা প্রথম পত্রের 161 পৃষ্ঠায় চলে আসি এবং আমরা এখান থেকে একটু জেনে নেব উপন্যাস। উপন্যাস, আচ্ছা, সাহিত্যের শাখা প্রশাখার মধ্যে উপন্যাস অন্যতম। শুধু তাই নয়, পাঠক সমাজে উপন্যাসই সর্বাধিক বহুল পঠিত ও জনপ্রিয়তার শীর্ষে। দাগ দিয়ে রাখো। উপন্যাসে কোনো একটি কাহিনী বর্ণিত হয়ে থাকে এবং কাহিনীটি গদ্যে লিখিত হয়। কিন্তু পূর্বে এমন এক সময় ছিল যখন কাহিনী পদ্যে লেখা হতো। বিশেষ করে 1800 সালের আগ পর্যন্ত যত কাহিনী ছিল সেগুলো কবিতা আকারে লেখা হতো। পদ্য মানে কবিতা। যেমন আমরা যদি ভারতচন্দ্রের, ভারত রায়গুণাকরের লেখা আছে, মুকুন্দ দাসের আছে, বরুচণ্ডী দাসের আছে, এ ধরনের, যদিও সেগুলো সম্পূর্ণ উপন্যাসও না, কিন্তু কোনো কাহিনীগুলো লেখাই হতো পদ্য আকারে, কবিতা আকারে।
সবার পাঠ করাও সেগুলো বা অর্থ বোঝাও সম্ভব ছিল না। যেমন বাংলা সাহিত্যের মধ্যযুগের সব ধরনের মঙ্গল কাব্যই ছন্দে রচিত এবং তাতে গল্প বা কাহিনী প্রকাশিত হয়েছে, তবু তাকে উপন্যাস না বলে কাব্য বলা হতো, যেহেতু কবিতার ন্যায় তা ছন্দে রচিত হয়েছে। আচ্ছা, আমরা একটা জিনিস একটু জেনে নেই। বাংলা সাহিত্যটাকে কয়েকটা ভাগে ভাগ করা হয়েছে। সে কয়টি হলো? 3টি ভাগে। সেটা হলো, একটা হলো বাংলা সাহিত্যের আদি যুগ, যেটা আদি যুগ হলো 650 থেকে 1150 বা 1200, কেউ কেউ বলেছেন 1200। এরপরে 1201 থেকে 1800, এটা হলো মধ্যযুগ। আর 1801 থেকে বর্তমান পর্যন্ত এটা হলো আধুনিক যুগ। তাহলে এটি হলো প্রাচীন যুগ। এই প্রাচীন যুগের বাংলা সাহিত্যের একমাত্র নিদর্শন পাওয়া যায়, যার নাম হলো চর্যাপদ। এগুলো বৌদ্ধদের দ্বারা রচিত হয়েছিল। বৌদ্ধ সাধক যারা ছিলেন তারা কিছু গান রচনা করেছিলেন, যেটি 1900 সালে নেপালের রাজ দরবারে পাওয়া যায়। তারপরে আমরা বাংলা সাহিত্যের প্রাচীন যুগটা পাই, তার আগে সবকিছু শূন্য ছিল। এরপরে 1201 থেকে 1800 সাল পর্যন্ত এই সময় বেশ কিছু সাহিত্য রচনা করা হয়, যেগুলো কাব্যে লেখা ছিল। আর এর বৈশিষ্ট্য ছিল এগুলো বেশিরভাগই লেখা হতো ধর্মীয় কাহিনীর উপরে। এরপরে 1801 সালে ব্রিটিশরা এদেশে যখন আসে, আসার পরে তারা তাদের ধর্ম প্রচার হোক বা যে কোনো কারণে, বিশেষ করে ধর্ম প্রচার এবং রাজনৈতিক কারণে, তারা কি করে, ছাপাখানা তৈরি করে এবং বাংলা কলেজ স্থাপন করে। পদ্যটাকে গদ্যে রচিত হওয়ার জন্য চেষ্টা চালায়, যার ফলে 1801 সাল থেকে লেখাগুলো আমরা গদ্যে পেতে থাকি। তো এই যে মধ্যযুগের কথা বলা হয়েছে, সে মধ্যযুগে কাহিনীগুলো লেখা হতো সব গদ্যে বা কবিতা। এবং আধুনিক উপন্যাস সেই আধুনিক যুগে, মানে 1801 সালের পর থেকে আমরা পেয়ে থাকি। আগের যে কাহিনীগুলো ছিল সেগুলো মূলত কাব্য ছিল, কিন্তু উপন্যাসের মতো তাতে কাহিনী ছিল, কিন্তু সার্থক উপন্যাস হয়ে সেগুলো ওঠেনি। তো এখানে উপন্যাস সম্পর্কে যেটা আমরা জেনেছিলাম, তো উপন্যাস রচিত হয় গদ্য ভাষায়, এই তথ্য অত্যন্ত প্রয়োজনীয়। ছন্দবদ্ধ রচনার অনেক পরে যেহেতু গদ্যের আবির্ভাব, তাই অপেক্ষাকৃত আধুনিক কালে গদ্যে কাহিনী লেখা হয়েছে, যেমন গল্প বা ছোট গল্প, উপন্যাস, রম্য কাহিনী ইত্যাদি। উপন্যাসের প্রধান উপজীব্য হলো প্লট। ওই প্লট বা আখ্যান ভাগ তৈরি হয়ে ওঠে গল্প ও তার ভিতরে উপস্থিত বিভিন্ন চিত্রের সমন্বয়। বাংলা ভাষায় প্রথম সার্থক ও কালজয়ী, অনেকের মতে এখনো শ্রেষ্ঠ ঔপন্যাসিক বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। 19 শতকের পূর্বে বাংলা ভাষায় কোনো উপন্যাস রচিত হয়নি। ইংরেজি উপন্যাস পাঠ করে অনুপ্রাণিত হয়ে বঙ্কিম উপন্যাস রচনায় হাত দেন। তার কপালকুণ্ডলা, বিষবৃক্ষ, চন্দ্রশেখর ইত্যাদি কালজয়ী কথা সাহিত্যিক, তিনি এই উপন্যাসগুলো লিখে অনেক সম্মানে এবং বিশেষ একটা জায়গায় অবস্থান করে আছে, যেহেতু শুরুতেই তিনি এই সার্থক উপন্যাসগুলো লিখেছিলেন। বাংলা সাহিত্যের আধুনিক যুগে অবশ্য তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়, বনফুল, সমরেশ বসু, শহীদুল্লাহ কাওসার, আবু ইসাক, মাহমুদুল হক, জ্যোতিপ্রকাশ দত্ত, হাসান আজলিউল হক প্রমুখ বিভিন্ন গল্পকার ও ঔপন্যাসিক খ্যাতি অর্জন করেছেন। মানে পরবর্তীতে
এই লেখকগণ ঔপন্যাসিকগণ ভালো ভালো উপন্যাস আমাদের উপহার দিয়েছেন। উপন্যাস বহু রকমের হতে পারে, যেমন ঐতিহাসিক উপন্যাস ইতিহাসের উপর রচিত হয়, সামাজিক উপন্যাস সমাজের কোনো ঘটনার উপরে রচিত হয়, কাব্যধর্মী মানে কবিতার মাধ্যমে উপন্যাসগুলো রচিত হয়, মানে কবিতার যে ছন্দটন্দ মিলে সেরকম কিন্তু গদ্যে আর কি। ডিটেকটিভ উপন্যাস ওই গোয়েন্দাগিরির যে উপন্যাসগুলো, মনোবিশ্লেষণধর্মী উপন্যাস মানুষের মনে কি চলছে, অনেক সময় মানুষ সব কথা ব্যক্ত করতে পারে না, তার মনের মধ্যেই থেকে যায়, সেই মনে মনে কি ভাবছে এরকম ধরনের উপন্যাস আছে, যেমন চাঁদের অমাবস্যা সৈয়দ ওয়ালিউল্লাহ। বঙ্কিমচন্দ্রের সমকালে ঐতিহাসিক উপন্যাস খুব জনপ্রিয় ছিল। তার সমসাময়িক রমেশচন্দ্র দত্ত তারই মতো বহু ইতিহাস আশ্রিত উপন্যাস রচনা করেছিলেন, যেমন মাধবী কঙ্কন, রাজপুত, জীবন সন্ধ্যা, মহারাষ্ট্র, জীবন প্রভাত ইত্যাদি। তবে তার সমসাময়িক শরৎচন্দ্র চট্টোপাধ্যায় যেভাবে বাঙালি পাঠক সমাজকে মন্ত্রমুগ্ধ করে জয় করে নেন, তার সমকক্ষ আর কাউকে দেখা যায় না। আমাদের বাংলা সাহিত্যে এখনো জনপ্রিয় ঔপন্যাসিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। তার কারণ হলো তিনি বহু উপন্যাস লিখেছেন, সাথে আরেকটা কাজ করেছেন, তা হলো যে সেখানে সমাজে নিম্ন শ্রেণীর সাধারণ শ্রেণীর মানুষের কথা তিনি তুলে এনেছেন এই তার কথা সাহিত্যে, এবং যে উপন্যাসগুলো ভাষা সহজ সরল, সাধারণ মানুষ পাঠ করলে বা উপন্যাসগুলো পড়লে তার অর্থ উদ্ধার করতে পারে, বুঝতে পারে, সেই জন্যই এই শরৎচন্দ্রের উপন্যাসগুলো খুব জনপ্রিয়, এখনো জনপ্রিয় হয়ে আছে। যাই হোক, উপন্যাসের পরে এবার আমরা যাব প্রবন্ধ। এই প্রবন্ধ বিষয়টা আমরা হয়তো অনভিজ্ঞ খুবই। এবার আমরা প্রবন্ধ কি এ সম্পর্কে আমরা জেনে নেব। তো আমরা কবিতা, নাটক, ছোট গল্প, উপন্যাস সম্পর্কে জানলাম, এখন প্রবন্ধ সম্পর্কে জানবো। প্রবন্ধ তোমরা চেনো, জানো, কিন্তু আলাদা করে বুঝতে পারছো না, বুঝিয়ে দেওয়া হচ্ছে না, সেই জন্য আমরা অনেক সময় রচনা যে লিখি, রচনাগুলোই কিন্তু এক ধরনের প্রবন্ধ। মানুষ যখন কিছু ভাবে বা নিজের ইচ্ছার অভিব্যক্তি বা কোনো ঘটনাকে বিচার বিশ্লেষণ করে লেখে, সেগুলোই হয় প্রবন্ধ। সোজা কথায় বিশেষ কোনো ঘটনা, বিশেষ কোনো কিছুর বর্ণনা, যেমন আমরা গরুর রচনা পড়ে আসছি, রচনাই কিন্তু এক ধরনের প্রবন্ধ। তোমরা এই বইতে নিম গাছ বা আমরা আজকে যেটা পড়ছি এটিও হলো এক ধরনের প্রবন্ধ। এখানে লেখক কি করছেন, বিভিন্ন জায়গা থেকে তথ্য সংগ্রহ করে নিজের একটা মতামত প্রকাশ করেছেন, এটিই হলো প্রবন্ধ। কিন্তু এখানে যদি কোনো গল্প বলা হতো সেটি গল্প হয়ে যেত, কবিতা আকারে যদি কিছু বলা হতো সেটা কবিতা হয়ে যেত। তাহলে এই সাহিত্যের একটা বিশেষ শাখা হলো প্রবন্ধ। তো কি এটা, এ সম্পর্কে আমরা একটু জেনে নেই। তাহলে এখন আমরা শিখছি প্রবন্ধ। আমরা সকলেই অস্পষ্টভাবে বুঝি প্রবন্ধ কাকে বলে বা কি রকম। অস্পষ্ট বলেছেন, আসলেই অস্পষ্ট, আমরা আজকে স্পষ্ট হয়ে যাব। গদ্যে লিখিত এমন রচনা যার উদ্দেশ্য পাঠকের জ্ঞান তৃষ্ণাকে পরিতৃপ্ত করা। কোনো সন্দেহ নেই এ জাতীয় লেখায় তথ্যের প্রাধান্য থাকবে, যার ফলে অজ্ঞাত তথ্যাদি পাঠ করে জানতে পারবে। এখানে কি পেলাম, এই বিষয়টায় তথ্য থাকবে, জ্ঞান থাকবে। যেমন আজকের আমরা যেটি পড়ছি এটি প্রবন্ধ, এবং এখানে কিন্তু আমাদের বিভিন্ন বিষয় সম্পর্কে তথ্য এবং জ্ঞান দান করা হচ্ছে। ধরা যাক সংবাদপত্রের যাবতীয় খবরাখবর, দেশের বিদেশের, মহাকাশের ইত্যাদি, এগুলোই প্রবন্ধ আকারে চলে আসে। সবই গদ্য ভাষায় রচিত এবং যার লক্ষ্য পাঠকের অজানা বিষয় পাঠককে জানানো। গদ্য সাহিত্যের অন্তর্গত হলেও তথ্যবহুল
রচনা হলেই তাকে প্রবন্ধ সাহিত্যের উদাহরণ রূপে গণ্য করা চলবে না, যদি না লেখাটি সাহিত্যে পদবাচ্য হয়। সাহিত্যের প্রধান লক্ষণ সৃজনশীলতা। লেখক সৃজনশীল শক্তি বা সৃজনী শক্তির কোনো পরিচয়, লেখকের সৃজনী শক্তির কোনো পরিচয় যদি পরিস্ফুটিত না হয় তবে তেমন কোনো লেখাকে প্রবন্ধ সাহিত্যের লক্ষণযুক্ত বলা যাবে না। এখানে প্রবন্ধের আমরা কিছু বৈশিষ্ট্য জানছি। এ কারণে খবরের কাগজে প্রকাশিত সমস্ত লেখাই গদ্যে রচিত হলেও তাদেরকে প্রবন্ধ সাহিত্যের নমুনা হিসেবে বিবেচনা করা সঙ্গত নয়। তাহলে তো জ্ঞান বিজ্ঞান সংক্রান্ত সকল রচনাই প্রবন্ধ সাহিত্য বলে গণ্য হতে পারত। তাও না হওয়ার কারণ ওই সৃজনশীলতার অভাব। সেখানেও সৃজনশীলতা নেই। অবশ্যই এই যে জ্ঞান দান করবে সেই জ্ঞান দানের মধ্যে সৃজনশীল থাকতে হবে, তার নিজস্ব চিন্তা চেতনা থাকতে হবে। কোনো খবর আমি সরাসরি তুলে দিলাম সেটি কিন্তু আসলে প্রবন্ধ না। সেই খবর আমি দেব, কিন্তু খবরটাকে মার্জিত করে সেখানে আমার নিজস্ব ব্যক্তিগত চিন্তা চেতনার প্রকাশ সেখানে ঘটবে অবশ্যই, কিন্তু তাতে জ্ঞান থাকতে হবে। মনে রাখা প্রয়োজন, সাহিত্যের যা চিরন্তন উদ্দেশ্য সৌন্দর্য আনন্দ দান, প্রবন্ধের সেই একই উদ্দেশ্য। এখানে ওইগুলো খবরের কাগজ কেন প্রবন্ধ হচ্ছে না? প্রবন্ধ হচ্ছে না এই জন্য, খবরের কাগজ খবর জানার জন্য আমরা পড়ছি, সেটা কিন্তু মনের আনন্দে না। আর প্রবন্ধ আমরা পাঠ করি মনের আনন্দে, সেখানে আমরা জ্ঞান পাই এবং মনের আনন্দ পাই, এই জন্যই সেটি প্রবন্ধের সাহিত্যের মধ্যে পড়বে। সাধারণত কল্পনা শক্তি ও বুদ্ধিবৃত্তিকে আশ্রয় করে লেখা কোনো বিষয়বস্তু সম্পর্কে যে আত্মসচেতন নাতিদীর্ঘ সাহিত্য রূপ সৃষ্টি করেন তাকে প্রবন্ধ নামে অভিহিত করা হয়। এখানে স্পষ্টভাবে বলা আছে, কি বলছে, যে সাধারণ কল্পনা এবং বুদ্ধিবৃত্তির আশ্রয় করে লেখক কোনো বিষয় সম্পর্কে বা কোনো বিষয়বস্তু সম্পর্কে যদি আত্মসচেতন হয়ে তিনি সচেতন হয়, জেনে শুনে তার মতামতের মাধ্যমে সংক্ষিপ্ত আকারে যে বক্তব্য পেশ করবেন, লিখবেন, সেটি হবে প্রবন্ধ। প্রবন্ধের ভাষা ও দৈর্ঘ্য নানা রকম হতে পারে ঠিকই, তবে তা গদ্যে এবং নাতি দীর্ঘ মানে যা অতি দীর্ঘ নয়, বেশি দীর্ঘ আকারে লিখিত হবে না। প্রবন্ধের দুটি মুখ্য শ্রেণী বিভাগ আছে, একটি হলো তন্ময় অবজেক্টিভ এবং আরেকটি হলো মনময় বা সাবজেক্টিভ প্রবন্ধ। তন্ময় এবং মনময় বিষয়বস্তুর প্রাধান্য স্বীকার করে সে সকল বস্তুনিষ্ঠ প্রবন্ধ লিখিত হয়। বস্তুনিষ্ঠ প্রবন্ধ লিখিত হয় যেগুলো, সেগুলোকে তন্ময় বা বস্তুনিষ্ঠ প্রবন্ধ বলে। এ ধরনের প্রবন্ধ কোনো সুনির্দিষ্ট সুচিন্তিত চৌহদ্দি বা সীমারেখার মধ্যে আদি মধ্য অন্ত সমন্বিত চিন্তাধারার চিন্তা প্রদান সৃষ্টি। এ জাতীয় রচনায় লেখক পাণ্ডিত্য বুদ্ধি ও জ্ঞানের পরিচয় মুখ্য হতে দেখা যায়। এখানে যে বলেছে সুনির্দিষ্ট চিন্তা এবং নির্দিষ্ট সীমারেখার মধ্যে থেকে যে জ্ঞান দান করবেন এবং যা পাঠ করে আমাদের মনে আনন্দ আসবে, পড়বো, জ্ঞান তো পাবোই, তার সাথে সাথে আমরা আনন্দ পেতে পারি, সেটি হলো এই শ্রেণীর প্রবন্ধ। আচ্ছা, এই লেখাগুলো কি থাকবে? লেখকের পাণ্ডিত্য থাকবে, বুদ্ধি এবং জ্ঞানের পরিচয় থাকবে। আর এক শ্রেণীর রচনাও সম্ভব যেখানে লেখকের মেধা শক্তি অপেক্ষা ব্যক্তি হৃদয় প্রাধান্য হয়ে থাকে, এদেরকে মনময় প্রবন্ধ বলে। আর আমরা আগে যেটা জেনেছিলাম সেটা হলো অবশ্যই তন্ময় বা অবজেক্টিভ প্রবন্ধ। রবীন্দ্রনাথের অধিকাংশ প্রবন্ধই এই পর্যায়ে। ফরাসি ভাষায় বেল লেত্র বলে একটি শব্দ আছে, ইংরেজিতেও বেল লেত্রই বলে, এর বাংলা নেই। বাংলা ভাষায় বলা যেতে পারে চারুকথন। এই প্রবন্ধগুলোকে বলা হয় চারুকথন। বেল শব্দের অর্থ সুন্দর, চমৎকার, আর লেত্র অর্থ লেটার, অক্ষর বা অক্ষর। বেল লেত্র মনময় প্রবন্ধের উৎকৃষ্ট উদাহরণ। রবীন্দ্রনাথের বিচিত্র প্রবন্ধ বইটির সকল রচনাই এ জাতীয় মনময় প্রবন্ধের অন্তর্ভুক্ত।
তার যে বিচিত্র প্রবন্ধ নামে একটি গ্রন্থ আছে, সেখানে অনেকগুলো প্রবন্ধ আছে, সেটি এই শ্রেণীর প্রবন্ধ। অনেকে এই ধরনের লেখাকে ব্যক্তিগত প্রবন্ধ বলারও পক্ষপাতী। রম্য নামে আর একটা কথা অনেকদিন যাবৎ ব্যক্তিগত প্রবন্ধ বোঝাতে চালু হলেও দুটি এক জাতীয় লেখা না। আবার অনেক সময় তার ব্যক্তিগত মতামত প্রকাশ করে, সেখানে চিন্তা চেতনা থাকে কিন্তু একটু রসিকতার আকারে, সেগুলো হলো রম্য জাতীয় প্রবন্ধ। কারণ রম্য রচনা শব্দদ্বয় রম্য শব্দের বিষয় এমন ইঙ্গিত রয়ে যায় যে লেখাটি সিরিয়াস বা গুরুগম্ভীর বিষয় নিয়ে নয়, অথচ রম্য রচনার বিষয় খুবই গুরুগম্ভীর হতে পারে, কিন্তু প্রকাশভঙ্গি ও ভাষা গুরুগম্ভীর হলে চলবে না। কোনো একটা লেখা হলো খুব গুরুগম্ভীর, সেখানে হালকা রস হাসি তামাশার মধ্যে যখন পাঠকের কাছে পৌঁছে দেওয়া হয় বা লেখা হয়, সেটি তখন রম্য জাতীয় প্রবন্ধ হবে। বাংলা ভাষায় রচিত প্রবন্ধ সাহিত্য আয়তনে বিশাল এবং গুণগত মানে অতি উত্তম। রাজা রামমোহন রায় থেকে শুরু করে অদ্যাবধি তার প্রবাহমানতা কখনো ব্যাহত বা বাধাপ্রাপ্ত হয়নি। এই যে প্রবন্ধগুলো লিখেছিলেন সেই সম্পর্কে এখানে বলেছেন, এবং আজকের আমাদের পাঠ, সংক্ষিপ্ত পাঠ এখানেই শেষ হয়ে গেল। তাহলে আমরা এই পাঠে হায়াত মাহমুদের সাহিত্যের রূপ ও রীতির সবকটি অংশ সম্পর্কে আশা করি জেনেছি। এখানে 3টি পার্ট আছে। প্রথমে আমরা কবিতা সম্পর্কে জেনেছি, কবিতা কাকে বলে, কবিতা কত ধরনের, মহাকাব্য কাকে বলে, গীতি কবিতা সম্পর্কে আমরা জেনেছি, নাটক কাকে বলে, নাটকের শ্রেণী বিভাগ জেনেছি। এরপরে আমরা ছোট গল্প কি, ছোট গল্পের বৈশিষ্ট্য কি, বিভিন্ন দেশের গল্পকার বা লেখকগণ ছোট গল্পের সংজ্ঞা দিয়েছেন, সেগুলো আমরা জেনেছি। উপন্যাস কাকে বলে, উপন্যাস কত ধরনের হতে পারে, কারা উপন্যাস লিখেছেন সে সম্পর্কে আমরা জেনেছি। সর্বশেষ প্রবন্ধ কি, কত ধরনের প্রবন্ধ হতে পারে, সেগুলো সম্পর্কে আমরা জেনেছি। আশা করছি যে তোমরা বিষয়গুলো বুঝতে পেরেছো। যদি না বুঝতে পারো, ভিডিও একবার দুইবার করে দেখলে অবশ্যই ভালো করে বুঝতে পারবে, এবং সাথে বইটাও পড়তে হবে। আর এর সাথে এখানে কিছু টিকা দেওয়া আছে, যেগুলো আমি আজকের আর পড়ছি না। তোমরা এই টিকা বা শব্দার্থগুলো একটু জেনে নেবে। এখান থেকে অনেক ক্ষেত্রেই এখানে এমসিকিউ প্রশ্ন চলে আসে, ছোট প্রশ্ন চলে আসে। এই টিকাগুলো বা শব্দার্থগুলো খুবই গুরুত্বপূর্ণ। আশা করি আমার কথা রাখবে এবং তোমরাও জানতে চেষ্টা করবে ভালোভাবে। অবশ্যই বই পড়তে হবে, ক্লাসও করতে হবে, তাহলেই এই বিষয়ে তোমরা যথার্থ জ্ঞান অর্জন করতে পারবে। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো এবং স্বাস্থ্য সচেতন থাকো। সকলকে অসংখ্য ধন্যবাদ।